সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি বরাবরের মতো কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং দর্শকদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশ্ব সংযোগের ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখে তারপর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সেটাও কষ্ট করে একটু কমেন্টে জানিয়ে দিন। আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করুন, বিশেষ করে যারা দেশের বাইরে প্রবাসী বাংলা ভাষাভাষী ভাই বোনেরা রয়েছেন, তারা আমাদের অনুষ্ঠানটা চারপাশে ছড়িয়ে দিন। আর পশ্চিমবঙ্গের দর্শকদের বলছি, কলকাতা পশ্চিমবঙ্গ, তারাও আপনারা অনেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, আপনারাও এটা ছড়িয়ে দেবেন। আতিক ভাই, যেটা প্রায় 4 বছর হয়ে গেল, ফেব্রুয়ারি 20-22 তারিখে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর মধ্যে অনেক কিছু হয়েছে। আপনি যদি শান্তির কথা বলেন, সর্বশেষ আবুধাবিতে 2 দিনের শান্তি বৈঠক, এবং পরবর্তীতে বলা হলো ফেব্রুয়ারিতে আবার বসবে তারা। কিন্তু সিগনিফিকেন্ট হলো যে এই প্রথম 3টা দেশ একত্রে আলোচনা করলো তাদের ডেলিগেট পাঠিয়ে। আর পশ্চিমা যে মিডিয়া আছে, আপনার যে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, CSIS, তাদের একটা জরিপ দিয়েছে। তো আমি আদিব ভাই একটা কথা বলে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার ভিউয়ারদের একটা সবসময় একটা কথা বলি, যখন একটা যুদ্ধ শুরু হয় সবার আগে মৃত্যুবরণ করে সত্যিটা, ট্রুথটা। কারণ তখন শুরু হয়েছে তথ্যযুদ্ধ, যে যার মতো করে ক্যাজুয়ালিটি কম করেও বিপক্ষ দলের ক্যাজুয়ালিটি বাড়ায়। এটা আমরা অনেকটা বিশ্বযুদ্ধের সময় যে গ্লোবাল আন্দাজ করা যায়, যেহেতু মিডিয়া অনেক ওপেন সেক্ষেত্রে। তো তারা এই যে CSIS এর যে কথা বললাম, তার একটা রেশিও দিয়েছে মৃত্যুবরণের। আপনি টোটাল সামগ্রী, আজকের আপডেট সহ যুদ্ধের বিভিন্ন খুঁটিনাটি আলোচনা স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় আমাদের দর্শকদের একটু বুঝায় বলেন। আসলে প্রথম তো সোভিয়েত ইউনিয়নের পতনের বা ভেঙে যাওয়ার পরে রাশিয়া হলো তার মূল শক্তি, এবং স্বাভাবিকভাবে রাশিয়ার তখন রাষ্ট্র হিসাবে দায়িত্ব হয়ে যায় যে সোভিয়েত ইউনিয়নের যে পরাক্রম বা প্রভাবটা ছিল সেইটাকে ধরে রাখা। এবং সেইটাকে ধরে রাখতে গিয়েই রাশিয়া কিন্তু আপনার তার যে ভেঙে যাওয়া প্রজাতন্ত্রগুলো, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিয়া, ইউক্রেন, এগুলো সবগুলোকে নিয়ে আবার আরেকটা অনেকটা হালকা জোটের মতো তৈরি করে, ইকোনমিক জোট টাইপের। কিন্তু দেশগুলোর মধ্যে তার প্রভাব আগের মতোই রয়ে যায়। কিন্তু এইদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবসময় তখন থেকেই চেষ্টা করে আসছিল এই দেশগুলোর ভিতরে ঢুকতে। যেমন সে আজারবাইজানে ইসরায়েল বিমান ঘাঁটি করেছে, তারপরে সম্ভবত কিরগিজস্তানে একটা বড় মার্কিন ঘাঁটি আছে। তো এগুলো করে এই অন্তত 2-3টা অঙ্গরাজ্যকে মার্কিনীরা তাদের প্রভাব বলে নিয়ে যেতে সক্ষম হয়। এবং সর্বশেষ হলো ইউক্রেন ছিল। ইউক্রেনকে বলা হয়তো সোভিয়েত ইউনিয়নের ভিতরের সবচেয়ে উন্নত এলাকাগুলোর একটা, এবং পরবর্তীতে ইউক্রেনকে বলা হতো যে তার যেহেতু জীবনযাত্রা এবং মান কম ছিল, অনেকে ব্যবসার ক্ষেত্রে বা অভিবাসনের ক্ষেত্রে এবং পর্যটন এবং বিভিন্ন খাতে ইউক্রেন উঠে আসছিল। এবং স্পেশালি শিক্ষা ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের মতো বাংলাদেশ এবং ভারতের এরকম দেশগুলোর স্টুডেন্ট যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে যেতে চাইতো কিন্তু ওই জায়গায় যেতে পারতো না, তারা ইউক্রেনে যেত। তার অনেক কম খরচে, তারা ভারতের চেয়ে অল্প একটু বেশি খরচে এবং ইউরোপ আমেরিকার চেয়ে অনেক কম খরচে পড়াশোনা। তো এইটা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছিল শিক্ষা এবং অর্থনীতিরও। ইউক্রেন হয়ে উঠতেছিল ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র। কিন্তু রাশিয়া এই বিষয়টা থেকে তো নজর এড়ায়নি। সে দেখছে যে আসলে এগুলোর আড়ালে মার্কিনীরা ওইখানে এসে রাশিয়ার একদম নাকের ডগায় বসে যাচ্ছে। সঙ্গে ন্যাটো ছিলই। এবং স্বাভাবিকভাবে ইউক্রেনের আপনি দেখবেন যে ওই এলাকাটা ক্রিমিয়া এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইটা ছিল সাগরের তীরবর্তী এবং মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। 2020 সালে এটা তার এলাকা ঘোষণা দিয়েছে। মার্কিনীরা বা ইউরোপিয়ানরা একটু গ্যাগও করলেও তারা এটা খুব বেশি কঠিন প্রতিবাদ জানায়নি, যার ফলে রাশিয়ার সামনে আবার নতুন আরো উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। যে ইউক্রেনে আপনি জানেন পৃথিবীর একটা ম্যাক্সিমাম গমের উৎপাদনটা হয় ইউক্রেনে, এবং ইউক্রেন ইউরোপের শস্য ভান্ডার বলা হয়, ইউরোপের শস্য ভান্ডার, এবং খনিজ সম্পদেও ইউক্রেন খুবই সমৃদ্ধ। এবং রাশিয়ানরা তাদের স্টিল ফ্যাক্টরি এবং বড় বড় ধরনের কিছু ফ্যাক্টরি সেগুলা ইউক্রেনে স্থাপন করেছিল। তো রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের আমলের ওই জিনিসটা রাশিয়া এড়াতে পারছিল না যে এই ফ্যাক্টরিগুলো আমাদের দরকার, বিশেষ করে ডনবাসের শিল্প এলাকা। তো 2022 সালের দিকে রাশিয়া করলো কি,
খুব দ্রুত ইউক্রেনে মার্চ করলো এবং দখল করে ফেলবে ফেব্রুয়ারির দিকে। আমার খেয়াল আছে আমরা তখন পত্রিকায় রাতারাতি অনেক পত্রিকায় ভুল হেডিং করেছিল, রাতের বেলা যে আগামী সকাল হতে হতেই হয়তো ইউক্রেনের রাজধানী পর্যন্ত দখল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তো ছিল ভিন্ন, কারণ ভিতরে অন্যরকম প্ল্যান ছিল। ইউক্রেনে আমেরিকানরা প্রচুর হেল্প করছে, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো সবাই তাকে অস্ত্র দিয়ে। তো প্রাথমিকভাবে ইউক্রেন সেই ধাক্কা সামলে ওঠে, ইউরোপ এবং ন্যাটো জোটের প্রচুর সহায়তা নেয় এবং সেই দেশটিতে থাকা বিদেশিরাও তখন বের হতে শুরু করে। এবং আরেকটা মজার বিষয়, প্রথম দিকে আমরা দেখলাম যে ইউক্রেনেই প্রচুর ভাড়াটে সৈন্য এবং বিদেশি সৈন্য আসা শুরু করলো, তারা ইউক্রেন সেনাবাহিনীর পোশাক পরে। পরবর্তীতে আমরা দেখলাম রাশিয়ান বাহিনীতেও একইভাবে এরকম ভাড়াটে ওয়াগনার বাহিনীর বাইরেও বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা থেকে, বাংলাদেশ থেকে, নর্থ কোরিয়ার একটা বড় অংশ রাষ্ট্রীয়ভাবে গেছে। হ্যাঁ, তো এদের অনেকেই মারা গেছে যেহেতু এদের যুদ্ধ অভিজ্ঞতা ছিল না, এবং এই বিদেশি সৈন্যদেরকেই মূলত উভয় পক্ষই ফ্রন্ট লাইনে মুভ করে দেওয়া। একটা সৈন্য লোকের কোন সামরিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেই, তাকে 1 মাস 15 দিন, 7 দিনের অনেক ক্ষেত্রে 7 দিনের সামনে দিয়েছে। এরা গিয়েছিল কেউ কেউ টাকার জন্য, জীবিকা অর্জনের জন্য, কিন্তু ফিরেছে লাশ হয়ে। তো আপনি দেখবেন এই যে বলা হচ্ছে যে CSIS এর যে ওদের যে গবেষণা বা রিপোর্টে প্রতিবেদন, সেখানে দেখা গেছে ওরা বলতেছে যে 18 লাখ ছাড়িয়েছে। এটা হলো অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগার হয়তো আরো অনেক বেশি। এবং এই 18 লাখের মধ্যে 12 লাখই হলো রাশিয়ান সেনা বা রুশ সেনা, এবং এদের মধ্যে 3,25,000-এর বেশি, প্রায় 3.5 লাখের মতো হয়তো নিহত হয়েছে, আর বাকিরা আহত বা নানান ধরনের নিখোঁজ। এবং ইউক্রেনেরও ঠিক একই অবস্থা, তাদের জনসংখ্যা কম, দেশের আয়তন কম, কিন্তু তাদেরও 6 লাখের বেশি অনেক জনসংখ্যা, এবং তাদের জনসংখ্যা এটা খুবই বড় সংখ্যা। এবং তাদের নিহতের সংখ্যা ধরা হয়েছে 1 থেকে 1.5 লাখের মধ্যে। হ্যাঁ, আরো কিছু হতাহত আছে, নিহত হয়েছে, এগুলা খুঁজে পাওয়া যায় না, এবং এটা আসলে কোনোদিন আর পাওয়া যাবেও না। হ্যাঁ, তো এই যে জনসংখ্যা, উভয় দেশই, রাশিয়ার ভূমি এবং ইউক্রেনের ভূমি অনুযায়ী কিন্তু তার জনসংখ্যা কম, কিন্তু তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জনসংখ্যার হতাহতের ঘটনা আর কোথাও কোনো যুদ্ধে ঘটেনি। এবং এইটা আমরা শুধু নিহতের ঘটনাটা দেখতে পাই, কিন্তু এই যে ওয়েল ট্রেইনড জনসংখ্যা যখন নিহত হয় কিংবা আহতও হয়, এটা কিন্তু পুরো জাতির উপর প্রভাব পড়ে, এবং ওই জাতির সামরিক কাঠামোটা অনেকটা ভাঙার অবস্থায় চলে আসে, এবং তাদের অর্থনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রে এটা ভয়াবহ প্রভাব পড়ে। এবং ভবিষ্যৎ বিশ্বে যে সে প্রভাব বিস্তার করবে, তার হুমকিকে অন্য কেউ নিবে কি নিবে না, সেটাও তখন নতুন করে চিন্তা করতে হয়। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। আমি একটু শুরুর দিকে যেতে চাই, তাহলে আরো দর্শকরা বুঝতে পারবেন। আমরা দেখেছিলাম যে বাইডেন প্রশাসনের সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো, এবং বাইডেন প্রশাসন প্রথম দিকে আর্থিক সহায়তার পাশাপাশি অস্ত্র দিত, কিন্তু জেলেনস্কির বিরুদ্ধে অর্থ তছরুপের কিন্তু অভিযোগ রয়েছে, নগদ অর্থ। তখন কি করলো বাইডেন প্রশাসন বা আমেরিকা, যেটা করলো যে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিল, এবং অস্ত্র সে তুরস্কের কাছে বিক্রি করারও একটা, বা আশেপাশের দেশের কাছে। একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে, আমরা দেখলাম যে ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো, একদম সাহায্য অর্ধেকের কমাই দিল। তখন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্ত সৃষ্টি হলো, এবং ইউরোপ বলতে বাধ্য হলো এইবারে বসন্ত তাদের শেষ বসন্ত, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান। মানে তার একটা সর্বশেষ তো আমরা দেখছি জার্মানি, ফ্রান্স সবাই চাচ্ছে পুতিনের সাথে বসে এটা। হ্যাঁ, আপনি একটু বাইডেন প্রশাসন অল্প করে, আর ট্রাম্পের বর্তমান এই শান্তি বন্ধ করা, আমরা যতই গালাগালি ট্রাম্পকে দেই না কেন, যাই বলে, সেই একমাত্র পৃথিবীর ব্যক্তি যে চেষ্টা করে যাচ্ছে, তার মনে কি আছে না আছে আমরা জানি না, কিন্তু সে এগিয়ে আসতেছে। এগুলো একটু সংক্ষেপে যদি আপনি একটু দর্শকদের বলতেন। আসলে মার্কিন বাইডেন প্রশাসনকে বলা হতো যে তারা কিছুটা যুদ্ধ এড়িয়ে চলতে চাইতো, কিন্তু এইটা আমরা অতি সাম্প্রতিককালে যে বাইডেন আর ট্রাম্প, এই দুইজনের মাধ্যমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন অভ্যুদয় দেখতে পাচ্ছি। যে আগে যে মার্কিনিরা কোনো দেশে খুব সিস্টেমেটিক ওয়েতে গিয়ে আগে আলোচনা পরে আক্রমণ করতে, এখন আর বাইডেনের পরে ট্রাম্প এসে সেই ধারা ভেঙে দিয়েছে। ট্রাম্প এসে একদম ওপেনলি বলতেছে আমার এটা দরকার, আমি এটা নিয়ে নিব। তার ভেনিজুয়েলার তেল দরকার, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে। তার এখন গ্রিনল্যান্ড দরকার, সে এখন ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনে ভেঙে যায়, কিন্তু আমার গ্রিনল্যান্ড চাই। হ্যাঁ, তো এই নীতিতে আসতেছে, এবং এই নীতিটা কিন্তু বিশ্বে একটা যুদ্ধ ভাব তৈরি করে দিচ্ছে। এবং ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে মার্কিনদের সমাবেশ হচ্ছে, এবং এই কারণেও কিন্তু ট্রাম্প ইউক্রেনের যুদ্ধটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না, কারণ যদি আরেকটা যুদ্ধে জড়িত হতে চায়, তাহলে
অর্থনৈতিক যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি সর্বশেষ জানবেন 37 ইউরোপের মধ্যে ইউরোপের বিভিন্ন ব্যাংকে 13 ট্রিলিয়ন ডলারের মানে গোপন রিজার্ভ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। সেটা কিন্তু নগদ অর্থে ছিল না, বিভিন্ন ব্যাংকিং ফান্ডের মাধ্যমে ছিল। ওইটার থেকে যে একটা লাভ আসতো বা ওইটা মার্কিন অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখতো। কিন্তু এখন ইউরোপিয়ানরা কি করতেছে, একটা নতুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিগুলো, তাদের যে বিভিন্ন চুক্তির এসব চুক্তিগুলো তারা রিনিউতে যাচ্ছে না, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু চাপে পড়ে যাচ্ছে। তো এইটা মার্কিনেরা নিজেরাও বুঝতে পারছে, ওদের নীতি নির্ধারক, যার ফলে তারা এখন ইউক্রেনের যুদ্ধটাকে যে কোনো ভাবে ট্রাম্প চাচ্ছে থামাতে, নতুন যুদ্ধে একটা ফ্রন্ট খুলতে যাচ্ছে। ফ্রন্ট খুলতে গেলে পিছনের আপনি যদি কিছু ঝামেলা রাখেন তাহলে কিন্তু আপনি আর ওই যুদ্ধেও জিততে পারবেন না। যার ফলে তারা এখন মার্কিনীরা হয়তো চাচ্ছে যে ইউক্রেন যুদ্ধটা একটা ফিনিশিং এর দিকে নিয়ে যেতে। দরকার হলে জেলেনস্কি ইউক্রেনের অর্ধেক ভূমিও চলে যায়। আমি কথার কথা বলছি, কিন্তু না, বিষয়টা ওইরকমই দাঁড়াচ্ছে। কারণ আপনি দেখেন ভেনিজুয়েলার বিষয়, যেই ভেনিজুয়েলা রাশিয়ার মিত্র ছিল, বলা ছিল যে রাশিয়ার S-400 এবং অন্যান্য সামরিক উপকরণ এখানে আছে, ভেনিজুয়েলাকে সুরক্ষা দিবে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম কোন রকম সুরক্ষাই দেয়নি, ভেনিজুয়েলা রাতারাতি মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে চলে গেছে। তো এই রাশিয়ার সাথে নিশ্চয়ই এর মধ্যে যে পুতিনের যে সাথে ট্রাম্পের মেয়ের জামাই বা কুশনার তারা বৈঠক করেছে, এবং গোপন বৈঠক 3-4 ঘন্টার, এবং বলা হচ্ছে যে সেই বৈঠক খুব সফল। তাহলে কি আমরা ধরে নিব তাদের সাথে এরকম কোন চুক্তি আছে যে আমরা ভেনিজুয়েলা নিয়ে নিলাম, তোমরা ইউক্রেন নিয়ে নাও? হয়তোবা। তো এখন কিন্তু ঠিক ইউরোপিয়ান নেতারাও, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইভেন ব্রিটেন, যেই ব্রিটেন আমেরিকার সবকিছুতে অন্ধ সমর্থন দেয়, তারাও কিন্তু এখন একটু নড়ে চড়ে বসেছে। যার ফলে আমরা হয়তো সামনে একটা নতুন ইউরোপ এবং নতুন বিশ্ব ব্যবস্থা। আচ্ছা, আমরা একটু দর্শক, আমরা এখন ইউরোপ থেকে দৃষ্টিতে ফিরে আসছি এশিয়ার দিকে। আমরা জানি যে চীন পরবর্তী সুপার পাওয়ার, এবং অনেক ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গিয়েছে ইকোনমিক দিক থেকে। যদি আপনি বলেন চীনের এবং মার্কিন যে প্রতিরক্ষা নীতি, সেখানে কিন্তু সরাসরি রাশিয়াকে সরিয়ে চীনকে প্রতিপক্ষ হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেক দেশে। এবং যেটা আশ্চর্য লাগলো, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে, তাদের যে বিশাল বড় সেনাবাহিনী, এটা শীর্ষ পদ শূন্য রেখেছে। এটা নিয়ে আপনি সংক্ষেপে কিছু বলেন তো। আসলে চীন তো আমাদের নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের একটা ঘনিষ্ঠ মিত্রও বটে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা মৌলিক অস্ত্র এবং সহযোগিতা পায় চীন থেকে, এবং এই চীন থেকে বাংলাদেশ কি চীন থেকে বেরিয়ে যাবে কিনা, অন্য দেশের দিকে যাবে কিনা, এটা আমাদের দেশেও একটা রাজনীতির খেলা আছে। বাট বাস্তবতা হলো চীন কিন্তু একটা বৈশ্বিক শক্তি এবং নিঃসন্দেহে আমাদের এই অঞ্চলের সুপার পাওয়ার। এবং আপনি চীনের যেটা দেখতে পাবেন, চীনের আসলে মিলিটারি কমিশন যেটা বলুন আর কমিউনিস্ট পার্টি বলুন, দুইটা কিন্তু আসলে মিক্সড, এবং চীনের জনসংখ্যারও ম্যাক্সিমাম কিন্তু সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, যার ফলে ওদের নিয়মিত সেনার বাইরে কমিউনিস্ট পার্টির সদস্যরাও কিন্তু আধা সামরিক বাহিনী, আমাদের আনসার বাহিনীর মতো অনেকটা। হ্যাঁ, তো চীনের যে সেন্ট্রাল মিলিটারি কমিশন, এটা আসলে 7 সদস্যের একটা কমিশন, কিন্তু এইটাতে দীর্ঘদিন যাবত আমরা দেখতে পাচ্ছি, গত কয়েক বছর যাবত, যে শীর্ষ জেনারেলদের কারো দুর্নীতি বিষয়ে তাদের অভিযোগ তদন্ত হয়েছে এবং কিছু তাদেরকে সরিয়েও দেওয়া হয়েছে। এবং এটা সরাতে মানে এক সময় ভাবা হতো যে শি জিনপিং এর ঘনিষ্ঠ যারা, তাদেরকে প্রিসলিং গোষ্ঠী হিসাবে ধরা হতো। তো এদের বিরুদ্ধে আসলে কেউ আঙুল তুলতে পারতো না, কারণ এরা চীনে সামরিক ভাবেও খুব পারিবারিক ভাবেও তারা শক্তিশালী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শি জিনপিং এর সম্পর্কে আপনি জানেন, সে কিন্তু একজন কৃষকের ছেলে। হ্যাঁ, এবং এই যে চীনের যে গোয়াংজো শহরটা, এই শহরেই কিন্তু শি জিনপিং এর পিতা রাজনৈতিক নেতা ছিলেন, এবং ওইখানে শি কিন্তু তার বাবার সাথে থেকে কাজ করেছে, এক সময় অন্য এলাকায় গেছে, ওইখান থেকেই মূলত তার উত্থান শুরু হয়েছে। তো এই শি জিনপিং কিন্তু একদম পার্টির একদম তৃণমূল থেকে উঠে আসা, ধীরে ধীরে এবং করোনার পরে কিছুদিন হঠাৎ করে একবার খবর এলো যে শি জিনপিং নিখোঁজ। আসলে নিখোঁজ না, সে তার যে শীর্ষ সামরিক নেতৃত্বদের নিয়ে আলাদাভাবে কিছুদিন ছিল এবং সেইখানে তারা কোনো কিছু পরিকল্পনা করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শি জিনপিং কিন্তু আসলে পার্টির মধ্যে একক ক্ষমতাধর। এটাকে আমরা কি বলবো, একনায়কতন্ত্র বলবো কিনা সেটা বলা যায় না, কিন্তু ওইখানে পার্টির যেহেতু সারা দেশে একটা তৃণমূল পর্যায়ে কন্ট্রোল আছে, তো ওদের সামরিক বাহিনীটাও ঠিক পার্টির সাথে সংযুক্ত, পার্টির কমান্ডের সাথে সামরিক কমান্ড এক হয়ে কাজ করে। তো সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রিসলিং গোষ্ঠী যারা, এদের ব্যাপারে হঠাৎ করে তদন্ত হওয়া শুরু করলো এবং কিছু জেনারেলকে আগেই সরিয়ে দেওয়া হলো। এখন সেইখানে আসছে 7 সদস্য থেকে 2 জন, এবং এই যে
এই ঝাং ও শি যে জেনারেল যার বিরুদ্ধে এখন অভিযোগ তোলা হচ্ছে, তাকে কিন্তু 2002 সালে অবসরে যাওয়ার কথা ছিল। সেই অবসরে না গিয়ে তাকে আরো তৃতীয় মেয়াদে তাকে এক্সটেনশন করা হলো। কিন্তু এক্সটেনশন করার ফলে তার মধ্যে হয়তো আরো বেশি অহংকার বেড়ে গেছে, আরে আমি তো একটা লেভেলে চলে আসছি, এবং এইটা অনেকটা শি জিং এর সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় চলে গিয়েছিল। তো হঠাৎ করে তার বিরুদ্ধে এখন যে অভিযোগ উঠলো, এবং চেয়ারম্যানের দায়িত্বশীল ব্যবস্থা লঙ্ঘন নামে ওদের একটা প্রশাসনিক বিষয় আছে, ওইটার আওতায় তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এবং এই অভিযোগটা এবং এই তদন্তের রাজনৈতিক প্রভাব এমন জায়গায় যায় যে সেখানে দুর্নীতি সহ্য করা হতে পারে। আগে এটা ভাবা হতো যে শির ঘনিষ্ঠ, কিন্তু এখন দেখা গেল যে শির ঘনিষ্ঠ হন আর যাই হন, দুর্নীতিকে তারা আসলে করেছে, জিরো টলারেন্স। এবং যার ফলে এই জেনারেলের বিরুদ্ধে এখন যে তদন্ত হচ্ছে, এর ফলে কিন্তু এই আর্মির কমান্ড কাঠামোটা হঠাৎ করে আমাদের কাছে মনে হচ্ছে যে একটু মনে হয় থমকে গেছে। হ্যাঁ, কারণ চীনের এত বিশাল সেনাবাহিনী, এটাকে অর্গানাইজ করাটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু এইটাকে চাইনিজ দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা যেটা বুঝতে পারি যে এটা আসলে ওইখানে একটা পরিশোধন বা রিফাইন কাজ চলছে, এবং এর মাধ্যমে হয়তো জেনারেলদের ছেটে ফেলা হচ্ছে, কিন্তু ওদের যে কাঠামো অটোমেটিক নিচে থেকে আবার ধাপে ধাপে উপরে নিয়ে আসা হচ্ছে। এবং তাদের চীনা সেনাবাহিনীর জন্য এটা একটা বিষয় যে তাদের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাইরেই তাদের অনেক আছে। যেমন পাকিস্তানে তাদের একটা বড় ব্যাটালিয়ান আছে, হ্যাঁ, বেলুচিস্তান টেলিস্তান ওইদিকে গোয়াদার পোর্ট টোর্ট, হ্যাঁ, ওই সড়কগুলোর নিয়ন্ত্রণ, উজবেকিস্তানও তাদের ঘাঁটি ছিল, সেন্ট্রাল এশিয়া এবং আফ্রিকার অনেক দেশে তারা ওই উন্নয়ন কাজে অংশগ্রহণ করার নামে চাইনিজ সেনাবাহিনী অবস্থান করছে। তো তার ফলে হচ্ছে কি, তারা বৈশ্বিকভাবে একটা কমিউনিকেশন তৈরি করছে এবং তাদের সেনাবাহিনীকে আবার নতুন করে ঢেলে সাজাচ্ছে, এবং এটা হতে পারে তাইওয়ান যুদ্ধের পূর্ব প্রস্তুতি হতে পারে 2030 সাল যেটা বলা হচ্ছে, এবং 2030 না, আমার তো মনে হয় যে মধ্যপ্রাচ্যের এই যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জড়ায়, তাহলে চীন এই সুযোগে তাইওয়ানকে কব্জা করে নিতে পারে, কারণ তখন তার প্রতি একটা বৈধতা দাঁড়ায় যে তুমি দখল করতে পারবা ভেনেজুয়েলার পরে, হ্যাঁ, আর আমরা কিছুই করবো না, এটা আমার নিজের দেশ, কারণ তাইওয়ানকে ওইভাবেই চীন সেভাবেই ওইটাকে করে। তো যার ফলে চীন কিন্তু এখন আসলে আধুনিক যুদ্ধ অস্ত্রের চেয়ে তারা বিশ্বস্ত নেতৃত্বের দিকে ঝুঁকতেছে, এবং এই ঝোঁকাটা কিন্তু আসলে তাৎক্ষণিক না, এটা ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুতি, মানে প্রি প্ল্যান করা সবকিছু আপনি বলতে যাচ্ছেন, হ্যাঁ, যাতে সামনে তাদের কোনো ঝুঁকি না থাকে। কারণ যুদ্ধে আপনার প্রযুক্তি আছে, কিন্তু আপনার নেতৃবৃন্দ, যেমন ভেনেজুয়েলা আমরা দেখলাম বিশাল জনগণ তার পক্ষে, কিন্তু মূলত যে সামরিক কমান্ড যিনি কন্ট্রোল করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তিনি হলেন গিয়ে মীর জাফর, এবং তিনি আমেরিকানদের কাছে আগেই বিক্রি হয়ে, তার মানে তিনি বিশ্বস্ত ছিলেন না। তো চীন কিন্তু সেই জায়গাটায় কোনো ছাড় দিচ্ছে না। তো তারা চাচ্ছে যে একটা দীর্ঘমেয়াদে তাদের একটা রাজনৈতিক লক্ষ্য আছে, এবং সেটার মধ্যে আছে নিঃশর্ত আনুগত্য, তারপরে আদর্শিকভাবে এক লাইনের, হ্যাঁ, এবং ভবিষ্যৎ সংঘাতের জন্য তাদের সেনাবাহিনীকে তৈরি করা। তো এইভাবেই চাইনিজ সেনাবাহিনী আসলে এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকে আয়োজনটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর এখানে আপনারা যদি আন্তর্জাতিক বিষয়ে কোনো স্পেসিফিক কিছু জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে কথা বলার জন্য। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটা, এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।